শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। এই গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক অলৌকিক কিছু ঘটনার অবতারণা করেছেন। এটা নিতান্তই লেখকের কল্পনা মাত্র, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। FM গোল্ড কোনোভাবেই এই ধরনের কুসংস্কারকে সমর্থন করে না। চার্লস লিন্ডলে উড পরিচিত ছিলেন লর্ড হ্যালিফ্যাক্স নামেও। জন্ম 1839 সালে ইংল্যান্ডে। ভূতের গল্প লিখতে এবং সংগ্রহ করতে ভালোবাসতেন। সত্যি ভূতের গল্প বা অলৌকিক গল্পের প্রতি ঝোঁক ছিল বেশি। 1934 সালে উনি মারা যাওয়ার পর ওর ছেলে তৃতীয় হ্যালিফ্যাক্স বাবার গল্পের কালেকশনটি প্রকাশ করেন 1936 সালে। বইটির নাম ছিল লর্ড হ্যালিফ্যাক্স ঘোস্ট বুক। বইটি এতটাই পপুলার হয় যে পরের বছর অর্থাৎ 1937 সালে ওর ছেলে এর পরবর্তী খণ্ড ফার্দার স্টোরিজ ফ্রম লর্ড হ্যালিফ্যাক্সেস ঘোস্ট বুক প্রকাশ করেন। গল্প স্বল্পতে আজ শুনবেন লর্ড হ্যালিফ্যাক্সের লেখা কাহিনী ট্রেনের কামরায় ভূত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1936 সালে দ্য প্যাসেঞ্জার উইথ দ্য ব্যাগ নামে। অনেকে বলেন 1866 সালে প্রকাশিত এমিলিয়া এডওয়ার্ডের গল্প দ্য 415 এক্সপ্রেসের সাথে এই গল্পের কিছুটা মিল পাওয়া যায়। গল্প পাঠে থাকছে অর্ণব, সুদীপ্ত, অরিজিৎ, রাজীব, সোহম এবং অনির্বাণ। শুরু হচ্ছে দ্য প্যাসেঞ্জার উইথ দ্য ব্যাগ অবলম্বনে ট্রেনের কামরায় ভূত। এক ভদ্রলোক ইউস্টন রেল স্টেশনে আসেন সকালে ট্রেন ধরার জন্য। ব্যবসা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ভদ্রলোকের সঙ্গে। ট্রেনের কামরায় সেই সব কাগজপত্র দেখে নেবেন তিনি মনে মনে স্থির করেন। ফলে খোঁজ করেন একটু ফাঁকা কামরার। এই বিষয়ে ট্রেনের গার্ডকে বলতে গার্ড তাকে একটা খালি কামরায় তুলে দেয়। কামরার দরজার তালা লাগায় বাইরে থেকে। নিশ্চিন্ত হলেন ভদ্রলোক। তারপরে ব্যবসা সংক্রান্ত কাগজ বের করেন ব্যাগ থেকে। চলতে শুরু করে ট্রেন। ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক ব্যাগ হাতে ছুটতে ছুটতে ট্রেনের সেই ভদ্রলোকের কামরার দরজা খুলে কামরায় ওঠেন। বয়স্ক ভদ্রলোককে কামরায় উঠতে দেখে প্রথম যাত্রীটি মনে মনে বেশ বিরক্ত হন। তাকিয়ে থাকেন লোকটির দিকে। ভাবেন ট্রেনের গার্ড নিশ্চয়ই ভালো করে কামরার দরজায় তালা দেয়নি। বয়স্ক ভদ্রলোক কামরায় উঠে প্রথম যাত্রীটিকে দেখেন। বসেন একই বার্থে। প্রথম যাত্রীটিকে নমস্কার জানান সামান্য হেসে। এমন ভাব করেন তার কতই না ঘনিষ্ঠতা আছে যেন প্রথম যাত্রীটির সঙ্গে। হাতের ব্যাগটা কামরার বার্থের ওপর সযত্নে রাখেন বয়স্ক ভদ্রলোক। বলেন, আমি হচ্ছি রেল কোম্পানির একজন পরিচালক। বর্তমানে রেলের একটা নতুন লাইন খোলার দায়িত্ব আমার উপর পড়েছে। এখন আমি সেখানকার কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাচ্ছি। আর সে টাকা 70,000 পাউন্ডের মতো হবে। প্রথম যাত্রী অবাক হয়ে বয়স্ক ভদ্রলোকের দিকে একটু সময় তাকান। তারপর আস্তে আস্তে বলেন, কত পাউন্ড বললেন? কোনো দ্বিধা না করে বয়স্ক ভদ্রলোক বলেন, তা 70,000 পাউন্ডের মতো। অবশ্য প্রথমে টাকাটা কাছাকাছি কোনো ব্যাংকে জমা রাখবো, তারপর আস্তে আস্তে তুলব। প্রথম যাত্রীটি চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে ওঠে। বলেন, এত টাকা একলা নিয়ে চলাফেরা করতে আপনার ভয় করে না? বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন। বলেন, ভয় করবে কেন? তাছাড়া একমাত্র আপনাকে বললাম ব্যাপারটা। আপনি নিশ্চয়ই ব্যাপারটা তৃতীয় জনকে বলবেন না। প্রথম যাত্রী ঘাড় নেড়ে সম্মতি জানান। মনে মনে ভাবেন সত্যিই ভদ্রলোকের বুকের পাটা আছে। বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন। প্রসঙ্গ পরিবর্তন করেন। কথায় কথায় প্রথম যাত্রীর গন্তব্যস্থল জেনে নেন। এমনকি কার কাছে থাকবেন তাও জানেন। সব জানার পর বয়স্ক ভদ্রলোক বলেন, আপনি যে বাড়িতে উঠবেন সে বাড়ির বউ হলো আমার আপন ভাইজি। কাজেই আপনি যদি দয়া করে আমার ভাইজিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানান তাহলে আমি কৃতজ্ঞ থাকব। নানান রকম কথা বলতে বলতে প্রথম যাত্রীটি ট্রেনে যাওয়া ক্লান্তি মনেই হলো না। এক সময় স্টেশনে ট্রেনটা এসে দাঁড়ায়।
বয়স্ক ভদ্রলোক ট্রেনের কামরার জানলা দিয়ে স্টেশনের দিকে তাকান, বার্থ থেকে উঠে দাঁড়ান, বলেন, আমার গন্তব্যস্থলে এসে গেছে, এবারে আমাকে নামতে হবে। এত তাড়াতাড়ি বয়স্ক ভদ্রলোককে বিদায় দিতে মন চায় না প্রথম যাত্রীটির। ফলে তিনিও বয়স্ক ভদ্রলোককে ট্রেন থেকে নামতে সাহায্য করেন। বয়স্ক ভদ্রলোক প্রথম যাত্রীটিকে নিজের নাম লেখা একটা কার্ড দেন, বলেন, এটা ধরুন, আমার বাড়িতে এলে আনন্দিত হব। প্রথম যাত্রীটি সম্মতি জানান। কামরার দরজাটা ভেতর থেকে বন্ধ করেন, আয়েশ করে নিজের বার্থে বসেন। বয়স্ক ভদ্রলোকের দেওয়া কার্ডটা আলোর সামনে ধরেন। কার্ডে ডায়ারিং হাউস লেখা আছে। ততক্ষণে বয়স্ক ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবার পথের দিকে এগোন। প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের সাহসের কথা চিন্তা করেন। এক দৃষ্টে তার চলার পথের দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ এক সময় প্রথম যাত্রীটি দেখে যে তার পায়ের কাছে চুরুটের একটা বাক্স পড়ে আছে, আর সেই চুরুটের বাক্সটা যে বয়স্ক ভদ্রলোকের সে বিষয়ে যাত্রীটির কোনো সন্দেহ থাকে না। ট্রেন ছাড়তে অল্প দেরি দেখে প্রথম যাত্রীটি চুরুটের বাক্সটা নিয়ে ট্রেন থেকে নামেন। বয়স্ক ভদ্রলোককে ধরার জন্য ছুটতে শুরু করেন। এক সময় প্রথম যাত্রীটি দেখেন প্ল্যাটফর্মের বাইরে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে বয়স্ক ভদ্রলোক অন্য একজনের সঙ্গে কথা বলছেন। সেই লোকটাকে বেশ ভালোভাবেই দেখতে পান প্রথম যাত্রীটি। লোকটির মাথার চুলের রং বালির মতো। প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই লাইট পোস্টের দিকে ছোটেন, কিন্তু লাইট পোস্টের কাছাকাছি আসা মাত্র সেই বয়স্ক ভদ্রলোক ও তার সঙ্গী কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। প্রথম যাত্রীটি তাদের দেখতে পান না। নিরুপায় হয়ে একসময় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা কুলিকে বয়স্ক ভদ্রলোক কোথায় গেলেন তা জানতে চান। কুলিটা প্রথম যাত্রীটির কথা শুনে অবাক হয়। পেছন ফিরে আগে সেই লাইট পোস্টটা দেখে, কিছুটা বিস্ময়ের সঙ্গে বলে, এখানে তো বেশ কিছুক্ষণ কাউকে দেখিনি, এই পথ দিয়ে কেউ জানোনি। এবার ট্রেনের বাঁশি বেজে ওঠে। ফলে প্রথম যাত্রীটি হতাশভাবে নিজের কামরার দিকে ছোটেন। কামরায় উঠেও প্ল্যাটফর্মের উপর সন্ধানী দৃষ্টি মেলে রাখেন। নির্দিষ্ট সময়ে প্রথম যাত্রীটি তার গন্তব্যস্থলে পৌঁছন। রাতের পোশাক পরে যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির বসবার ঘরে যান। সেখানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনিও সকলের সঙ্গে গল্পগুজবে মেতে ওঠেন। সকলের সঙ্গে খাওয়ার সময়ই তার মনে পড়ে ট্রেনের সেই বয়স্ক ভদ্রলোকের কথা। সঙ্গে সঙ্গেই তিনি সকলের সামনেই বাড়ির গিন্নি ওরফে বয়স্ক ভদ্রলোকের ভাইজিকে উদ্দেশ্য করে তার কাকার সঙ্গে তার আলাপ এবং তাদের প্রতি বয়স্ক ভদ্রলোকের শুভেচ্ছার কথা জানান। প্রথম যাত্রীটির কথায় বাড়ির গিন্নি কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে, ভীষণ বিব্রত বোধ করেন। মহিলাটির স্বামীর অবস্থাও প্রায় তার গিন্নির মতনই। প্রথম যাত্রীটি আসল ব্যাপারটা বুঝতে পারেন না। এতগুলো গণ্যমান্য লোকের সামনে এই কথা বলাটা বোধহয় ঠিক হয়নি, এটাই অনুমান করেন। নিজেও লজ্জিত হন, আর কথা বাড়ান না। খাবার শেষ করে নিজের থাকার ঘরে চলে যান। একটু পরেই বাড়ির কর্তা প্রথম যাত্রীটি থাকার ঘরে আসে, বলে, বলছি যে খাবার সময় আপনি যে কথা অর্থাৎ আমার স্ত্রীর কাকার কথা বলেছেন তা আমরা ঠিকভাবে নিতে না পারার জন্য দুঃখিত। কেননা কিছুদিন আগে আমার স্ত্রীর কাকা রেল কোম্পানির ৭০,০০০ পাউন্ড নিয়ে গা ঢাকা দিয়েছেন। অনেক চেষ্টা করেও তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। অবশ্য পুলিশ সমানই খুঁজে বেড়াচ্ছে। তাই স্বভাবতই এই জাতীয় কথা বাড়ির গণ্যমান্য অতিথিদের সামনে বলায় আমরা দুজনেই খুব বিব্রত বোধ করেছি। আশা করি আপনি এই বিষয়ে কিছু মনে করবেন না। এবার যাত্রীটি সত্যিই খুব লজ্জিত হন। অত সব না জানার জন্য বিব্রত বোধ করেন। গৃহকর্তার কাছে ক্ষমা চান। খাবার সময় প্রথম যাত্রীটির মন্তব্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ভালো করেই শুনতে পান। তাদের দুজন ছিলেন রেল কোম্পানির পরিচালক। খাবার একটু পরেই প্রথম যাত্রীটির সঙ্গে তারা দেখা করেন। বয়স্ক ভদ্রলোকের নিখোঁজ হওয়ার ব্যাপারে নতুন কোনো সূত্র বের করতে চেষ্টা করেন, কিন্তু অনেক চেষ্টার পরেও নতুন কোনো সূত্র তারা বার করতে পারেন না। ফলে প্রথম যাত্রীটিকে তারা অনুরোধ করেন যে রেলের পরিষদের সামনে যদি বয়স্ক ভদ্রলোক সম্বন্ধে কিছু বলেন তাহলে রেল কোম্পানির খুবই উপকার হবে। প্রথম যাত্রীটি সঙ্গে সঙ্গে রেলের পরিচালকদের অনুরোধ গ্রহণ করেন।
কবে কোথায় তাকে যেতে হবে সেদিনই ঠিক হয়। নির্দিষ্ট দিনে রেলের পরিষদের সামনে হাজির হন প্রথম যাত্রীটি। প্রথম থেকে শেষ পর্যন্ত বয়স্ক ভদ্রলোকের গতিবিধি ও কথাবার্তা বলতে থাকেন। কথা বলতে বলতে প্রথম যাত্রীটি পরিষদ সদস্যদের মধ্যে একজনকে দেখিয়ে বলেন, এই ভদ্রলোককেই তো রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে দেখেছি। প্রথম যাত্রীর কথায় সকলে যার দিকে তাকায় তিনি রেল কোম্পানির একজন কোষাধ্যক্ষ। হঠাৎ আক্রমণে কোষাধ্যক্ষ হঠাৎ হকচকিয়ে ওঠে, বলে, না না, এ কিছুতেই সম্ভব নয়। আরে সে সময় তো আমি ছুটিতে ছিলাম। এবার পরিচালক মণ্ডলী প্রথম যাত্রীটিকে ভালো করে কোষাধ্যক্ষকে দেখে তারপর নিজের মন্তব্য সম্বন্ধে বিবেচনা করতে বলেন। প্রথম যাত্রীটি বেশ জোরের সঙ্গেই বলেন, আমার পরিষ্কার মনে আছে আমি এনাকেই দেখেছি। ইনি এখন কেন মিথ্যে বলছেন আমি জানি না। এরপর পরিচালক মণ্ডলী ঠিক করেন প্রথমে তারা ভালো করে খোঁজ নেবেন যে কোষাধ্যক্ষ সত্যি বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হওয়ার সময় ছুটিতে ছিলেন কিনা। তারপর রেলের পুরনো হিসেবপত্র পরীক্ষা করা হবে আবার নতুন করে। প্রথম অনুসন্ধানে জানা যায় যে সময় বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হন সেই সময় ওই কোষাধ্যক্ষ ছুটিতে ছিলেন না। ফলে সকলে আবার কোষাধ্যক্ষকে জেরার পর জেরা শুরু করে। একসময় জেরার চোটে কোষাধ্যক্ষ স্বীকার করে যে বয়স্ক ভদ্রলোকটি ৭০,০০০ পাউন্ড নিয়ে ট্রেনে যাচ্ছেন এই কথা তিনি আগেই জানতে পেরেছিলেন। ফলে নির্দিষ্ট স্টেশনে গিয়ে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা করে সে তাকে অনুসরণ করে। সে বয়স্ক ভদ্রলোককে কথায় ভুলিয়ে ভালিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। উদ্দেশ্য ছিল মাথায় আঘাত করে ভদ্রলোককে অজ্ঞান করা হবে, তারপর অন্ধকারের মধ্যে তার টাকা ভর্তি বাক্সটা নিয়ে গা ঢাকা দেবে। কিন্তু কার্যক্ষেত্রে কোষাধ্যক্ষ বয়স্ক ভদ্রলোককে একটু বেশি জোরেই আঘাত করে ফেলেন। ফলে একটা পাথরের উপর আছড়ে পড়েন ভদ্রলোক। তার মৃত্যু হয় তাতেই। আসলে বয়স্ক ভদ্রলোককে হত্যা করতে চাননি কোষাধ্যক্ষ। বয়স্ক ভদ্রলোকের নিরুদ্দেশের পর যে কামরায় সেদিন বয়স্ক ভদ্রলোক চেপেছিলেন সেই কামরাটাকে সারানোর জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। সেই বয়স্ক ভদ্রলোক আবার যেদিন প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন সেদিনই কারখানা থেকে প্রথম সেই কামরাটা আনা হয়। ট্রেনের গার্ডকে জেরা করেন পরিষদের সদস্যরা। জেরার মুখে গার্ড বলে, আমি একজন ভদ্রলোককে কামরায় ঢুকিয়ে এমনভাবে কামরার দরজায় তালা দিয়েছিলাম যে ভেতর থেকে যাত্রীরা খুলতে পারলেও বাইরে থেকে কারো পক্ষে তালা খুলে ভেতরে ঢোকা সম্ভব নয়। আর ওনাকে উঠিয়ে দেওয়ার পরপরই ট্রেন ছেড়ে দেয়, সুতরাং তারপর আর কিছু ঘটে থাকলে সেটা আমি জানতেও পারবো না। গল্প স্বল্পে আজ শুনলেন ট্রেনের কামরায় ভূত। রচনা চার্লস লিন্ডলে উড ওরফে লর্ড হ্যালিফ্যাক্স। বয়স্ক ভদ্রলোকের ভূমিকায় সুদীপ্ত, কোষাধ্যক্ষ রাজীব, বাড়ির কর্তা অরিজিৎ, কুলি সোহম, গার্ডের চরিত্রে অনির্বাণ। গল্প পাঠে প্রথম যাত্রীর চরিত্রে এবং আবহ নির্মাণে অর্ণব। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা শুভদা।